সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হলাম ৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান নিয়ে। গাণিতিক যুক্তি অংশের ১৫টি প্রশ্নের সমাধান আজ দিব। তো আসুন দেখা যাক প্রথম প্রশ্নে কি আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাহিদ সাহেবের বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন ১০% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। অপশনে আছে 0%, 1%, 5%, 10%। তো প্রশ্নের সঠিক উত্তর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে আমি মনে করি এই পরীক্ষার হলে এত লেখালেখি করে উত্তর বের করার কোনো দরকার হয় না। যদি আপনারা এইভাবে ভাবতে পারেন যে যদি জাহিদ সাহেবের বেতন শুরুতে ১০০ টাকা হয়, ১০% কমালে কিন্তু সেটা ৯০-তে আসবে। এরপরে যখন আবার ১০% বাড়াবো আমরা, তখন এই ৯০ সাথে ৯০-এর ১০% মানে আরো ৯, তাহলে পরে কিন্তু ৯৯-তে পৌঁছাবে। অর্থাৎ ১০০ টাকার বেতন শেষ পর্যন্ত ৯৯-তে যাবে। তাহলে এটা তো যে কেউ আমরা বুঝতে পারি যে ১০০ থেকে ৯৯ যাওয়ার ব্যবধান ১। এই কথার অর্থ হলো জাহিদ সাহেবের বেতন ১% কমে যাবে, অর্থাৎ ক্ষতি হলো। আমরা দেখতে পাচ্ছি খ অপশনে রয়েছে 1%, অর্থাৎ সঠিক উত্তর খ। আর লিখে করলে কি হতো সেটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে। আশা করি আপনারা দুটি বিষয় পর্যবেক্ষণে নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন ২। এই প্রশ্নটি হচ্ছে সমীকরণ এবং অভেদ সম্পর্কিত একটি প্রশ্ন। তো অভেদ বিষয়টি অনেকের কাছে নতুন মনে হতে পারে, আসলে অভেদ সমীকরণেরই একটি রূপভেদ। সমীকরণের দুই পক্ষ যখন অজানা রাশির যে কোনো মানের জন্য সত্য হয়, তখন ওই জাতীয় সমীকরণকে আমরা অভেদ বলে থাকি। আমরা তাহলে বলতে পারি যে সব সমীকরণ অভেদ নয়, কিন্তু সব অভেদই সমীকরণ। তো যাই হোক, আমরা সমাধানটা বের করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে x + 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c যদি হয়, সেই ক্ষেত্রে এই সমীকরণটি অভেদ হবে b এবং c এর কোন মানের কারণে। তো আমরা জানি বীজগণিতের সকল সূত্র অভেদ, তার মানে a + b হোল স্কয়ারের সূত্রটি একটি অভেদ। তো আমরা যদি x + 5 হোল স্কয়ারকে a + b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেই, তাহলে কিন্তু আমরা পাই x স্কয়ার প্লাস 10x প্লাস 25। এইটাকে যদি আমরা ১ নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি, আর প্রদত্ত যে সমীকরণ আছে যে x + 5 হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে যদি ২ নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি, তাহলে ১ আর ২ এর তুলনা থেকে আমরা পাই b এর মান 10 আর c এর মান 25। আমরা দেখতে পাচ্ছি খ অপশনে এই মান রয়েছে, অর্থাৎ ১০ এবং ২৫ খ অপশনে রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা যদি অভেদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, অথবা ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে অভেদ থেকে যদি প্রশ্ন আসে, এখান থেকে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনারা আমার লেখা বই বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ, এই বইটি আপনারা অনুসরণ করুন। এই বইয়ের কোনো বিকল্প বই বাজারে নেই। আমি এটা অতিরিক্ত কিছু বলছি না, আপনারা এটা পড়লে দেখতে পাবেন। পরবর্তী প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরলরেখার সমীকরণ? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে সরলরেখার সমীকরণকে ইংরেজিতে বলে লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ, অর্থাৎ একমাত্রিক ইকুয়েশন। যে সমীকরণের চলকগুলো যদি দুইটা চলক x আর y থাকে, সেই ক্ষেত্রে তাদের পাওয়ার হবে ১। আর যদি একটা চলকও থাকে, সেই ক্ষেত্রেও তার পাওয়ার হবে ১। তো আমরা দেখতে পাচ্ছি যে ক অপশনে আছে x/y সমান y/2। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, সেক্ষেত্রে কিন্তু y স্কয়ার চলে আসে, পাওয়ার ২ হয়ে যায়। সুতরাং এই প্রশ্নটি সরলরেখা সমীকরণ হতে পারে না। আবার খ অপশনে যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি খ অপশনে তো দেখতে পাচ্ছি x স্কয়ার রয়েছে, অর্থাৎ x এর পাওয়ার ২ আছে। আবার ঘ অপশনে দেখা যাচ্ছে xy আড়াআড়ি গুণ হলে এখানে xy চলে আসে, xy = 1 হয়। সুতরাং ক, খ, ঘ এরা কেউ সরলরেখার সমীকরণ হতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে x/y = হাফ। যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে y সমান 2x পাই। আমরা জানি y = mx + c হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ। তার মানে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি y = 2x + 0, অর্থাৎ c এর মান 0। অতএব আমরা সিদ্ধান্তে যেতে পারি যে
গ অপশনটি সঠিক উত্তর। আবার যদি আমরা পাওয়ারের দিক বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ অপশনের যে সমীকরণটি রয়েছে x বাই ওয়াই সমান হাফ, এখান থেকে আমরা পাচ্ছি y সমান 2x, এখানে y এবং x উভয়ের পাওয়ার 1, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। আমরা গ কে বেছে নিলাম। তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে ক, খ এবং গ এইটা কিসের সমীকরণ, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। খ হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, ইংরেজিতে যাকে বলে প্যারাবোলা, আর গ সরলরেখার সমীকরণ, ঘ হচ্ছে বক্ররেখার সমীকরণ। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা আমার লেখা বই বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন পড়বেন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা সূচক এর সমীকরণ এর একটি প্রশ্ন দেয়া আছে 2 to the power x plus 7 is equal to 4 to the power x plus 2 হলে x এর মান কত। তো আমরা জানি যে দুই পক্ষে যখন ভিত্তি সমান হয় তখন সূচক সমান হয়। এই জন্য আমরা পূর্ণাঙ্গ সমাধানে যা করেছি সেটা হচ্ছে 4 কে এই সমীকরণের দিকে তাকান, ডান পাশে ভিত্তি হিসেবে 4 আছে। এই আমরা সমাধানে এই 4 কে চেষ্টা করেছি 2 স্কয়ার লেখার, অর্থাৎ 2 to the power x plus 7 is equal to 2 স্কয়ার হোল টু the power x plus 2। আমরা যখন এটাকে সরলীকরণ করেছি আমরা পেয়েছি 2 to the power x plus 7 is equal to 2 to the power 2x plus 4। তাহলে দুই পাশে যখন ভিত্তি সমান হয়ে গেল আমরা এখন শক্তি সমান লিখতে পারি, অর্থাৎ x plus 7 is equal to 2x plus 4। এই পর্যায়ে এসে আমরা x এর মান পাচ্ছি x is equal to 3। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর দেখা যাচ্ছে খ অপশনে রয়েছে 3, অতএব সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন 5, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জ্যা এবং চাপের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপের দৈর্ঘ্য, এই বিষয়ে একটা প্রশ্ন। প্রশ্নটি বক্তব্য হচ্ছে যে একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। আমরা কিন্তু জানি যে বৃত্তচাপ আর পরিধির সাথে একটা সম্পর্ক আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বৃত্তের পরিধি হচ্ছে পাই গুণ ব্যাস, অর্থাৎ ব্যাস আর পাইয়ের গুণফল হচ্ছে পরিধি। তা সেই হিসাবে আমরা শুরুতেই বৃত্তের পরিধি বের করে নিচ্ছি। খেয়াল করুন যে পাই গুণ ব্যাস অর্থাৎ পাই গুণ 12 হলে 12 পাই সেন্টিমিটার পাচ্ছি আমরা বৃত্তের পরিধি। মনে রাখবেন বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বৃত্তচাপ যার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এই 60 ডিগ্রি কিন্তু 360 ডিগ্রির তুলনায় 6 ভাগের 1 ভাগ। তার মানে আমরা এই রিলেশন থেকে যদি ঐকিক নিয়মে অঙ্কটা করি তাহলে এইভাবে লিখতে পারি যে বৃত্তের কেন্দ্রে যদি 360 ডিগ্রি কোণ থাকে, তার মানে 360 ডিগ্রি যদি কেন্দ্রস্থ কোণ হয় তখন বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে বৃত্তের পরিধিকে বোঝায়। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যখন সর্বোচ্চ আকার ধারণ করে তখন বৃত্তের পরিধি হচ্ছে সেই বৃত্তচাপ যা সর্বোচ্চ আকার ধারণ করবে। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণের মান 360 ডিগ্রি হলে বৃত্তচাপের দৈর্ঘ্য 12 পাই সেন্টিমিটার, 1 ডিগ্রি হলে কত সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা হিসাব করে পাচ্ছি 2 পাই সেন্টিমিটার, আর 2 পাই সেন্টিমিটারকে আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তো দৈর্ঘ্যের অনুপাত থেকে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বৃহত্তম কোণ নির্ণয়ের টেকনিকটাকে এখানে প্রয়োগ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু ত্রিভুজ স্কয়ার। এখন যদি আমরা সন্দেহ করে এই প্রদত্ত 3টি অনুপাত রাশিকে যথাক্রমে লম্ব, ভূমি, অতিভুজ মনে করি, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই তথ্যগুলো একটি সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত প্রকাশ করে। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ 90 ডিগ্রি, অতএব এই ত্রিভুজটির বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি। অতএব ঘ অপশনে 90 আছে বিধায় আমরা ঘ কে উত্তর হিসেবে বেছে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যদি এই জাতীয় প্রশ্নের উত্তর বৃহত্তম কোণের মান, ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করতে চান তাহলে বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইটি দেখুন, এখানে বিকল্প পদ্ধতিতে সমাধান দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন 7,
এখানে বলছে যে 29 থেকে 38 পর্যন্ত যত সংখ্যা আছে ইচ্ছামতো একটি সংখ্যা নেওয়া হবে, নিলে ওই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তো মৌলিক হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে গেলে আমাদের বের করতে হবে যে 29 থেকে 38 পর্যন্ত কতগুলো মোট সংখ্যা কতগুলো আছে আর সেখানে মৌলিক সংখ্যা কতটি আছে। তো আমরা জানি যে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা আছে 10টি আর মৌলিক সংখ্যা আছে 3টি, 29, 31 এবং 37। সুতরাং আমরা দ্রুত উত্তর দিতে হলে 3/10 উত্তর দিতে পারি, কারণ আমরা জানি সম্ভাব্যতা ইজিক্যাল টু অনুকূলের গঠন সংখ্যা ভাগ মোট গঠন সংখ্যা। এখানে অনুকূল বলতে মৌলিক সংখ্যার পরিমাণ যা 3, আর মোট গঠন সংখ্যা বলতে বোঝাচ্ছে যে 29 থেকে 38 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তা আছে 10টি, অতএব 3/10। আমরা দেখতে পাচ্ছি 3/10 গ অপশনে আছে, অতএব আমরা গ কে উত্তর হিসেবে বেছে নিলাম। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি হচ্ছে বিন্যাস সম্পর্কিত একটি প্রশ্ন। প্রশ্ন করা হয়েছে 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তো আমি বলতে চাই এই জাতীয় প্রশ্নের উত্তর আসলে যদি উত্তর দিতে হয় আমাদের, তাহলে শর্টকাটে উত্তর দেয়া সময়ের জন্য বেশি উপযুক্ত আমি মনে করছি, কারণ পরীক্ষার হলে সময়ের একটা চাপ থাকে। সুতরাং আপনারা এইভাবে উত্তরটা দেবেন, যদিও আমি বিস্তারিত উত্তরও দিয়ে দেব। আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন ফ্যাক্টোরিয়াল n মাইনাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এই প্রশ্নের শর্টকাট উত্তর। n বলতে বোঝানো হচ্ছে এখানে কতটি অঙ্ক আছে, খেয়াল করুন 0, 1, 2, 3, 4 অর্থাৎ 5টা অঙ্ক আছে। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5 মাইনাস 1 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 4 এইভাবে উত্তর দিতে পারি। ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 120 আর ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 24, বিয়োগফল হচ্ছে 96, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 96। কিন্তু যদি আমরা এর বিস্তারিত উত্তর দেখতে চাই, তাহলে বিস্তারিত উত্তর কিভাবে যুক্তিতর্ক দিয়ে রিটেনে আমরা পরিবেশন করব তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং সঠিক উত্তর 96 যা ক অপশনে রয়েছে, অতএব আমরা ক কে সঠিক হিসেবে চিহ্নিত করলাম। পরবর্তী প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছি সেটের একটি প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে a is equal to x belongs to n where x square minus 5x minus 14 is equal to 0 হলে a নিচের কোন সেটকে নির্দেশ করে, অর্থাৎ এই সেটের সদস্যরা কেমন হবে এই বিষয়ে একটা প্রশ্ন। তো এই জাতীয় প্রশ্ন উত্তর দিতে হলে দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে হবে। এখানে দ্বিঘাত সমীকরণটি হচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তো এইটাকে যদি আমরা সমাধান করি এক লাইনে, আমার বইয়ে কিভাবে এক লাইনে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হয় এটা শেখানো হয়েছে, আমার ইউটিউব চ্যানেলেও আছে, কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। তাহলে এটা আসে x মাইনাস 7 ইন্টু x প্লাস 2 আসবে। এখান থেকে আমরা পাবো x এর মান প্লাস 7, আবার x এর মান পাবো মাইনাস 2। এখন যেহেতু শর্তে উল্লেখ করছে যে x belongs to n, অর্থাৎ এই সেটের সদস্যরা স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে স্বাভাবিক সংখ্যা তো 7 বাট মাইনাস 2 স্বাভাবিক না। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, যেখানে সদস্য অনলি 7 আছে। সুতরাং আমরা ঘ কে উত্তর হিসেবে বেছে নিতে পারি। আর এর বিস্তারিত সমাধান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রশ্ন 10, এখানে বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয় সম্পর্কিত একটি প্রশ্ন আছে। বলা হচ্ছে p প্লাস q সমান 5, p মাইনাস q ইজ ইকুয়াল টু 3 হলে p স্কয়ার প্লাস q স্কয়ার সমান কত। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আমরা জানি দুটি সংখ্যা যদি হয় 4 এবং 1, তাদের যোগফল হয় 5 আর তাদের বিয়োগফল হয় 3। তো আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা p প্লাস q এর যোগফল হচ্ছে 5, কোশ্চেনের দিকে একটু তাকালে দেখতে পাবেন, আর p মাইনাস q তাদের বিয়োগ, অর্থাৎ p আর q এর বিয়োগফল হচ্ছে 3। তাহলে আমরা বুঝতে পারতেছি p এর মান যদি 4 হয় আর q এর মান যদি 1 হয়, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 1 ইজ ইকুয়াল টু 17 ইজ ইকুয়াল টু 17। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 17। বাট বিস্তারিত ফর্মুলার সাহায্যে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। যেহেতু 17 খ অপশনে রয়েছে, আমরা খ কে সঠিক উত্তর হিসেবে বেছে নিলাম। আর বিস্তারিত সমাধান ফর্মুলার সাহায্যে যদি করতে চাই সেটাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা এইভাবেই পরীক্ষায় রিটেনের খাতায় করব। পরবর্তী প্রশ্ন,
এটা লসাগু গসাগু ভিত্তিক একটি প্রশ্ন। আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। যেহেতু এই প্রশ্নে দুটি সংখ্যার লসাগু আর গসাগু দিয়ে প্রশ্ন করছে গুণফল কত, তাহলে আমরা লসাগু গসাগুকে গুণ করে দেই। গুণ করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি বাউন্ডারি দিয়ে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি গুণ করে দিলাম। এখন একটু কমন নিলাম, প্রথম রাশি থেকে এক্স ওয়াই কমন যাচ্ছে আর দ্বিতীয় রাশি থেকে এক্স কমন যাচ্ছে। এক্স ওয়াই আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয়, আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এটা গ অপশনে রয়েছে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর গ কেই নির্বাচন করবে। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি অনুপাত বিষয়ক একটি প্রবলেম রয়েছে, যেখানে বলা আছে x:y সমান 2:3 আর y:z সমান 5:7। প্রশ্ন করছে x:y:z এর অনুপাত কেমন হবে, অর্থাৎ ভ্যালুটা কেমন আসবে, আনুপাতিক ভ্যালু। তো আমরা প্রথমে খেয়াল করব যে এই যে দুইটা অনুপাত দেয়া আছে, সরল অনুপাত x:y, এর উপর দেয়া আছে y:z, এরা কি ধারাবাহিক ভাবে আছে কিনা। হ্যাঁ, এখানে ধারাবাহিক ভাবে অনুপাত দেয়া আছে। ধারাবাহিক বলতে বোঝানো হচ্ছে যে প্রথম অনুপাতটা দেখেন y দিয়ে শেষ হয়েছে, আর পরের অনুপাতটা দেখেন y দিয়ে শুরু হয়েছে। এইভাবে যদি থাকে তাহলে এটাকে আমরা ধারাবাহিক বলি। এই ক্ষেত্রে কিন্তু আমরা সংক্ষেপে উত্তর দিতে পারি, যদিও স্ক্রিনে প্রচলিত পদ্ধতি অনুসরণ করে উত্তর দেওয়া আছে, কিন্তু আমি বলবো আপনারা এইভাবে উত্তর দেবেন। আমি এখন যেভাবে দিচ্ছি দেখেন, x:y, এটা দেয়া আছে 2:3, এরপরে দেয়া আছে y:z 5:7। এখন আমরা নিচে টান দিয়ে আমরা বাংলা দন্তবর্ণ আটু বাংলা দোয়া পদ্ধতি প্রয়োগ করব। আটু বাংলা দোয়া কিভাবে লেখে আপনারা জানেন, এই যে এইভাবে আমি সাইডে একটু দেখাচ্ছি, এইভাবে, তাই না? তাহলে এইভাবে আমরা কোনাকুনি আর সোজা গুণ করবো। তা বাম পাশে আসবে x:y:z, এইটা তো জানতে চাইছে কত। এখন আমরা যে আটু বাংলা দোয়া পদ্ধতি প্রয়োগ করি, প্রথমে সোজা গুণ, 2 আর 5 গুণ করলে 5 দুগুণী 10, তারপরে যদি আমরা কোনাকুনি গুণ করি 3 গুণ 5, তাহলে 3 5 15। এরপরে যদি আমরা আবার আটু বাংলা দোয়া পদ্ধতি অনুসারে নিচের সোজাসুজি গুণ করি 3 7 21, তাহলে রেজাল্ট আসবে 10:15:21। আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা খ অপশনে রয়েছে, অতএব সঠিক উত্তর খ, আমরা খ কে বেছে নিলাম। পরবর্তী প্রশ্ন, প্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা, 13 নম্বর প্রশ্নটি লগ থেকে আসছে। তো আমরা প্রশ্নটি দেখে বুঝতে পারতেছি যে যেহেতু বাম পাশে দুইটি লগের যোগফল দেখা যাচ্ছে, আর আমরা জানি যে যোগফল যখন থাকে সেটাকে গুণ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা জানি যে log m plus log n is equal to log m plus log n is equal to log m n, অর্থাৎ গুণ আকারে লেখা যায়। তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি, আপনারা দেখেন বিস্তারিত সমাধান দেয়া আছে, আমরা log a by b plus log b by a কে কিন্তু আমরা এই সূত্র অনুসারে এইভাবে লিখতে পারি, যেখানে আসলো বাম পাশে log a by b into b by a, আর a by b আর b by a কিন্তু গুণাত্মক বিপরীত রাশি, ফলে এদের কাটাকাটি হয়ে on চলে আসবে, on। তার মানে বাম পাশে আসবে log on আর ডান পাশে আসবে a plus b। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা log কে প্রত্যাহার করে নেই, তাহলে বাম পাশে পাবো on আর ডান পাশে পাবো a plus b, that is a plus b is equal to 1। এখন এখানে প্রশ্ন করছে যে নিচের কোনটি সঠিক, এই প্রেক্ষাপটে নিচের কোনটি সঠিক, তাহলে a plus b is equal to 1 এটাই সঠিক। আমরা দেখতে পাচ্ছি ক অপশনে রয়েছে এটা, অতএব আমরা ক কে উত্তর হিসেবে বেছে নিতে পারি। পরবর্তী প্রশ্ন, এটা ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন। এখানে প্রশ্ন করা হয়েছে যে 1 plus tan square theta is equal to 4 এবং থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, থিটার মান কত? তো এটা একটা সহজ প্রশ্ন, জাস্ট সূত্র পারলেই হবে, তবে এখানে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে, আমি সেই প্রয়োজনীয় ব্যাখ্যাটা দিতে চাই। খেয়াল করেন, সমাধানে বলা হচ্ছে যে দেওয়া আছে 1 plus tan square theta is equal to 4। তো আমরা জানি 1 plus tan square theta এই sec square theta এর সমান, এটা ফর্মুলা আমরা জানি। এখন sec square theta is equal to 4 হলে sec theta is equal to 2 হবে, উভয় পক্ষকে বর্গমূল করব। এখন প্রশ্ন করতে পারতেন যে বর্গমূলে তো প্লাস মাইনাস আসে, তো এখানে কেন প্লাস মাইনাস আসলো না, আমরা দিলাম না কেন? তার জবাব হচ্ছে যেহেতু থিটা 90 ডিগ্রি থেকে ছোট একটি সূক্ষ্ম কোণ যা প্রথম চতুর্ভাগে অবস্থিত, আর প্রথম চতুর্ভাগে অবস্থিত যে কোনো মান সবসময় ধনাত্মক হয়, এই জন্য আমরা নেগেটিভ সাইন নিলাম না। তো যাই হোক,
sec theta-কে আমরা লিখতে পারি 1 by cos theta, তাহলে 1 by cos theta is equal to যদি 2 হয় তাহলে cos theta is equal to half, আর আমরা জানি cos theta এর মান যখন হাফ হয় সেটা 60 ডিগ্রিকে মিন করে, কারণ cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। অতএব cos theta is equal to cos 60, that is theta is equal to 60 ডিগ্রি। আর আমরা দেখতে পাচ্ছি গ অপশনে 60 ডিগ্রি রয়েছে, অতএব আমরা গ কে বেছে নিলাম। 15 নম্বর প্রশ্ন, সূচকীয় ফাংশনের একটি প্রশ্ন। এই প্রশ্নে একটি অনুক্রম দেয়া আছে, আর প্রশ্ন হচ্ছে পঞ্চম পদটি কত হবে। এর বিস্তারিত সমাধান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আর এর মান বের করেছি, তারপরে যে কোনো পদের ফর্মুলা a আর n-1, সেখানে n এর মান যখন আমরা 5 বসাবো পঞ্চম পদ পেয়ে যাবো, আর উত্তর হবে 3√3। কিন্তু আমি পরীক্ষার হলে এইভাবে উত্তর দিতে চাই না, আমি আরো একটু সংক্ষেপে দ্রুত উত্তর দিতে চাই। সেই জন্য আমি ডান দিকে একটু খেয়াল করেন, এইখানে একটি বক্স দেখা যাচ্ছে। এই বক্সের দেখেন শিরোনামে 1 2 3 এইভাবে সংখ্যাগুলো পদের ক্রমকে নির্দেশ করতেছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদকে চাচ্ছে। তো যেহেতু আমরা জানি এই ধারার রেশিও হচ্ছে √3, আর √3 হচ্ছে সাইনটা নেগেটিভ আছে, তাহলে আমরা যে কোনো পদকে যদি রেশিও দিয়ে গুণ করি পরবর্তী পদ পাই। এই হিসেবে আমরা √3 কে -√3 দিয়ে গুণ করলে -3 আসবে, আর -3 কে -√3 দিয়ে গুণ করলে আবার +3√3 আসবে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 3√3, যা আমরা আগেই দেখে ফেলেছি বিস্তারিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘতে আছে 3√3, অতএব সঠিক উত্তর ঘ। আমরা ঘ বৃত্ত ভরাট করে দিলাম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা 45তম বিসিএস প্রিলিমিনারির গাণিতিক যুক্তি অংশের 15টি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান দেখলেন। এখন আপনাদের জন্য খুবই ভালো একটা সময় যাচ্ছে, যখন অনেকগুলো সার্কুলার আসতেছে। অলরেডি 47তম বিসিএস প্রিলিমিনারির ডেট ঘোষিত হয়ে গেছে। সম্ভবত ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস 48 আসতে যাচ্ছে, 49 একই সাথে আসবে একটি জেনারেল বিসিএস, এবং দেশে নীতিগতভাবে একটি সিদ্ধান্ত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক, এমন একটি কথা আমি শুনেছি, জানি না কতটুকু সত্য, হয়তো সত্য। এটা উপলব্ধি করি যে প্রচুর শূন্য পদ রয়েছে, সেখানে নিয়োগ হবে। সুতরাং যদি সত্য হয় বিষয়টি, তাহলে কিন্তু আমাদের খুব সিরিয়াসলি প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর প্রস্তুতির জন্য ভালো একটি বই দরকার। আর এই জন্য আমি মনে করি আমার বইটি আপনাদের যথেষ্ট উপকারে আসতে পারে, কেননা এই বইতে এমন অনেক ব্যাখ্যা, অনেক যুক্তি রয়েছে, অনেক ফর্মুলা রয়েছে, যা কোনো বইতে নেই। আশা করি আপনারা আমার বইটি অনুসরণ করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগামীতে আরো নতুন নতুন যুক্তি এবং প্রবলেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সেটি লক্ষ্য করবেন, অনুসরণ করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।